ওকে, সো আমরা আগের দিনের যে জায়গাটুকু আমরা করে দেখেছিলাম, স্টাডি করেছিলাম, সেই জায়গায় কারোর কোনো ডাউট থাকলে এখন বলতে পারো, তাহলে সেখান থেকে শুরু করাটাই ভালো হবে। সো আগের দিন আমরা মেট্রিক স্পেসের কিছু বেসিক ডেফিনেশন আর কিছু বেসিক এক্সাম্পল সেগুলোই দেখেছিলাম, এবং ফাইনালি আমরা দুটো নোশন ডিফাইন করেছিলাম। একটা হচ্ছে ডায়ামিটার, একটা সেটার, এবং তার আগে ডিফাইন করেছিলাম যে একটা পয়েন্ট থেকে একটা সেটের ডিস্টেন্সের নোশন। সো খুবই বেসিক জিনিসপত্র আমরা কিছু স্টাডি করেছিলাম। তো সেখান থেকে কারোর কোনো ডাউট আছে কি? কিছু ডাউট, কমেন্ট, সাজেশন, এনিথিং? স্যার ডেফিনেশন 1.8 টা আরেকবার বলবেন? 1.8 কিসের ডেফিনেশন ছিল বলো তো একবার? ডেফিনেশন 1.8 কিসের ডেফিনেশন ছিল? ওকে, সো কি ডাউট হচ্ছে বলো, তুমি তোমার মতন করে একটু বলো, তাহলে আমার এক্সপ্লেন করতে সুবিধা হবে। আমরা ডেফিনেশন 1.8-এ দুটো নোশন ডিফাইন করেছিলাম। একটা হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা সেটের ডিস্টেন্সের নোশন, আরেকটা হচ্ছে যে একটা সেটের ডায়ামিটারের একটা নোশন ইন্ট্রোডিউস করেছিলাম। সো এই দুটো জিনিস আমরা ডিফাইন স্যার করেছি। শুধু ডেফিনেশনটা দেওয়া আছে তো, আসলে এক্সাম্পল নেই, এর জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, সো এই রিলেটেড কোশ্চেন আমাদের এই লাস্ট যে এক্সামটা তোমরা দিলে মক টেস্ট, সেখানে তোমাদের এই কোশ্চেন দেওয়ার মানে স্কোপ আসেনি। আমি চেয়েছিলাম একটা দিতে, কিন্তু তার আগে কিছু এলিমেন্টারি প্রবলেম দিতে হয়েছিল, সেই কারণে আমি স্কোপ পাইনি। পরের এক্সামে নিশ্চয়ই এরকম জায়গা থেকে কোশ্চেন আসবে। তো আমি যদি ইনটিউটিভলি আবার জিনিসগুলোকে একবার এক্সপ্লেন করি, রিগোরাস প্রবলেম তো ওকে, সো আমরা রিগোরাস প্রবলেমও কম্পিউট করতে পারি। So, for example, mm, let's say, let's start with this. Okay. For example, তুমি যদি একটা সার্কেল কনসিডার করো, যেটা হচ্ছে তোমার তুমি যদি yes, guess not. তুমি স্ট্যান্ডার্ড টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এবং সেখানে তুমি আমাদের যে সার্কেলটা সেটা আমরা কনসিডার করব, ইউনিট সার্কেল। বলতে একটা কোশ্চেন আছে আমার। আমি একটা জায়গা শুরু করেছি, তুমি একটু আমায় মনে করিয়ে দিও এটা শেষ হয়ে গেলে। ওকে, ওকে, সো আমরা ধরো ইউনিট সার্কেল, এটার ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। সো আমি চাইছি খুবই সিম্পল একটা এক্সাম্পল থেকে আমরা শুরু করি। আমি চাইছি এটা ধরো -2 0, -2 0 থেকে আমি চাইছি যে এই সার্কেল, বা তুমি যদি ক্লোজ ডিস্কও কনসিডার করো, ক্লোজ ডিস্কও যদি কনসিডার করো, আমরা ফর সিম্পলিসিটি আমরা জাস্ট সার্কেল নিয়েই শুরু করছি, S1। এটা যদি পুরো ভেতরের ইন্টেরিয়রটাকেও কনসিডার করি, সেটাকে বলে ডিস্ক, সেটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। আমরা D1 না নিয়ে S1 নিচ্ছি সার্কেলটা অনলি। সো আমরা চাইছি যে -2 0 থেকে এই সার্কেলের ডিস্টেন্স কি। আমরা যে নোশন ইন্ট্রোডিউস করেছি সেই নোশন যদি আমরা ফলো করি, তাহলে -2 0 থেকে এই সার্কেলের ডিস্টেন্স কি। সো ইনটিউটিভলি ডিস্টেন্স কি হয়, যদি কেউ ন্যাচারাল একটা গেস করতে বলে, তাহলে এক্ষেত্রে ডিস্টেন্সটা কি হবে? সো ডিস্টেন্সের নোশন ছিল যে মিনিমাম পাথ ইউ নিড টু কাভার টু টু রিচ ফ্রম, আই মিন minimum path you need to cover if you start from this point -2 0 to reach this circle S1. সো কতটা ডিস্টেন্স তোমায় কভার করতে হবে? সো বেসিক্যালি তুমি এই ডিস্টেন্সটা চাইছো 1 ইউনিট, বাট সেটা তুমি এখান থেকে বলতে পারছো, এবং তার কারণ কি তুমি এটা বুঝতে পারছো যে বাকি ডিস্টেন্সগুলো যদি আমি কম্পিউট করি, যে অন্য পয়েন্টগুলো যদি কনসিডার করি, এবং সেই লাইন জয়েনিংগুলো আমি যদি কম্পিউট করি, তাহলে সেই ডিস্টেন্সগুলো অবভিয়াসলি এইটার থেকে বড় হবে। এটাই হচ্ছে স্মলেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স। তো সো হেয়ার দেয়ারফর if you consider distance from -2 0
to the set S1, so the distance will be 1. এবং এটাকে তুমি কিভাবে কম্পিউট করবে? সো S1 এর যে কোনো পয়েন্টের প্যারামিটারাইজেশন তোমরা জানো। সো প্যারামিটারাইজেশনটা কি? cos থিটা sin থিটা, রাইট? সো কে প্রশ্ন করলে আমি তো নাম দেখতে পেলাম না, আমি এই স্ক্রিনে চলে এসেছি, বাট যদি কোথাও ডাউট হয় আমাকে একবার মনে বলো, কিন্তু সেই জায়গায় আমাকে আটকিও। সো যে কোনো পয়েন্টের প্যারামিটারাইজেশন cos থিটা sin থিটা, যেখানে থিটাটাকে আমরা প্যারামিটার হিসেবে ভ্যারি করাতে পারি। সো এখন আমি তাহলে -2 0 থেকে cos থিটা sin থিটার ডিস্টেন্স কম্পিউট করতে চাইছি। So what is the distance between these 2 points? Square root -2 minus cos theta, that square, plus sin square theta. And what is this? If you simplify this, it will be 4 plus 4 cos theta, plus it will be cos square theta plus sin square theta, that will give you 1. So it will be essentially 5 minus 5 plus 4 cos theta. সো তুমি চাইছো এই ডিস্টেন্সটাকে মিনিমাইজ করতে, থিটার সেই ভ্যালুটা চাইছো যার জন্য এই ডিস্টেন্সটা মিনিমাইজ হয়। তো স্কোয়ার রুটকে মিনিমাইজ করা মানে তুমি যদি এই ভেতরের কোয়ান্টিটিটাকে মিনিমাইজ করতে পারো, তাহলে তার করেসপন্ডিং এই স্কোয়ার রুট ভ্যালুটারও তুমি মিনিমাম ভ্যালু পেয়ে যাবে। সো বেসিক্যালি যেটা তুমি চাইছো যে মিনিমাইজ ওভার থিটা এই কোয়ান্টিটিটা 5 plus 4 cos theta, not minimize, but you want to find the infimum over theta of this quantity 5 plus 4 cos theta. সো এটা একটা স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন বা তুমি মানে ক্যালকুলাস রিয়েল অ্যানালিসিসের প্রবলেম, যে একটা ওয়ান ভ্যারিয়েবল ফাংশন যদি দেয়া থাকে তার মিনিমাম ভ্যালু, এখানে 5 plus 4 cos theta যে ডিফারেন্সিয়েবল ফাংশন, স্মুথ ফাংশন, তো তাহলে এর মিনিমাম ভ্যালু তুমি কি করে কম্পিউট করবে? কি করে কম্পিউট করবে বলো? একটা আছে মানে অ্যালগোরিদম ফলো করা, ডেরিভেটিভ করবে, যেখানে মিনিমাম হবে সেখানে মিনিমামটা 0 হবে। সো যেখানে ডেরিভেটিভটা 0 হবে সেখানে থিটাটা কম্পিউট করবে। আর আরেকটা হয় ডিরেক্ট কম্পিউটেশন। সো তোমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, তোমাদের ডিরেক্ট কম্পিউটেশন সবসময় ইম্পর্টেন্ট, অবজারভেশন। সো এইটার থিটার মানটা পাই, বা বেসিক্যালি কস থিটাটাকে তোমায় কি করতে হবে? এর মিনিমাম ভ্যালু নিতে হবে, তাই না? এই কোয়ান্টিটিটা মিনিমাম হবে যখন কস থিটার ভ্যালুটা মিনিমাম মোস্ট। বাট কস থিটার মিনিমাম মোস্ট ভ্যালু কোনটা? -1। তো তার মানে থিটার ভ্যালুটা পাই। থিটার ভ্যালু পাই মানে আমরা অবভিয়াসলি cos থিটা sin থিটা প্যারামিটারাইজেশন যখন কনসিডার করছি, তাহলে থিটাটা আমাদের এই ডিরেকশনে রোটেট করছে, এটাকে ইনিশিয়াল অ্যাক্সিস নিতে হবে। তাহলে cos 0 sin 0 এটা 10 পয়েন্ট দেবে। সো প্যারামিটারাইজেশনটা এই ডিরেকশনে থিটার রেসপেক্টে রোটেট করছে। সো cos থিটা ইকুয়াল টু পাই নিলে আমরা এই পয়েন্টটা পাবো। সো এই পয়েন্টটা থেকে -2 0 ডিস্টেন্সটা 1 দিচ্ছে। সো এটা তো খুবই একটা ন্যাচারাল এক্সাম্পল আমরা কনসিডার করলাম এবং দেখলাম যে ম্যাথমেটিক্স যেটা আমরা করছিলাম সেটা ইনটিউটিভলি এই ডায়াগ্রামের সঙ্গে কনসিস্টেন্ট, বা এই ধরনের অন্য অ্যাবস্ট্রাক্ট স্পেসের জন্য আমরা ডিস্টেন্স কম্পিউট করতে পারি। এই ধরনের ডিস্টেন্স আমরা আরও কম্পিউট করব যখন কিনা আমরা বানাক স্পেস বা এই ধরনের স্পেস ইন জেনারেল কনসিডার করব। তখন কোনো পয়েন্ট থেকে একটা বানাক স্পেসের ভেতরে আমরা যদি একটা লিনিয়ার সাবস্পেস কনসিডার করি, তো সেই সাবস্পেসের ডিস্টেন্স, একটা পয়েন্ট থেকে সেই সাবস্পেসের ডিস্টেন্স, সেগুলো আমরা কম্পিউট করব কিছু এক্সাম্পল সেরকম। সো ওকে, আশা করি আমাদের ফার্স্ট ডেফিনেশনটা ক্লিয়ার, যেটা একটা পয়েন্ট থেকে একটা সেটের ডিস্টেন্স। ঠিক আছে, আমি ডেফিনেশনটা আবার রিকল করলাম না, বাট আমরা ডেফিনেশনটা যেভাবে ডিফাইন করেছিলাম সেটাকে একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করলাম। ফার্স্ট পার্টটা কি ঠিক আছে না কোথাও ডাউট আছে বলো? বুঝতে পেরেছি স্যার। ওকে, সো সেকেন্ড পার্ট কি ছিল? এটাকে আমরা জেনারেলাইজ করছি। এখানে কি একটা পয়েন্ট থেকে একটা সেটের ডিস্টেন্স কম্পিউট করলাম,
এরপরে কি আমাদের বলা হচ্ছে যে দুটোই যদি সেট থাকে, সো এটা একটা সেট, এটা একটা সেট, সো এই সেটের ভেতরে ডিস্টেন্স কি হবে। অফকোর্স এখানেও যে মিনিমাম পাথটা আমরা কভার করব, ও সরি সরি আমরা সেটের ভেতরে ডিস্টেন্স নয়, আমরা পরের নোশনটা ডিফাইন করেছিলাম একটা সেটের ডায়ামিটার কি, সো সেটা একটু অন্য জিনিস। সো নেক্সট পেজে যাই। সো একটা সেট যদি দেওয়া থাকে সে সেটের ডায়ামিটার কি, সো বেসিক্যালি এখানেও যেটা কম্পিউট করতে হবে, আমাদের তো অন্য ধরনের ডায়াগ্রাম কি কনসিডার করা যায়, আমরা একই ডায়াগ্রাম কনসিডার করি, আমরা সার্কেলই কনসিডার করি, কারণ আমরা ডেফিনেশনটা ইন্ট্রোডিউস করেছি কারণ আমাদের কিছু থিওরিটিক্যাল মানে থিওরিটিক্যাল রেজাল্ট ডিডিউস করতে এই নোশনগুলো কাজে লাগবে। তো সেই হিসেবে আমরা এই রিলেটেড কিছু প্রবলেমও হয়তো পরে দেখব, বাট এই নোশনগুলো খুবই ন্যাচারাল নোশন, সেই কারণে ডিফাইন করা। ফর এক্সাম্পল আমরা যদি সেম সার্কেল আবার কনসিডার করি এবং বলি যে এই সার্কেলের ডায়ামিটার কি, সো মানে ম্যাক্সিমাম, সো বেসিক্যালি এটা তো সার্কুলার নিলাম, একটা সিমেট্রিক জিনিস, তুমি যদি একটা নন সিমেট্রিক জিনিস কনসিডার করো, সো ডায়ামিটার মিনস বেসিক্যালি তুমি ওই ডায়ামিটারের একটা সার্কেল বা স্ফিয়ার যদি কনসিডার করো, তাহলে সেই স্ফিয়ারের ভেতরে তুমি বেসিক্যালি তোমার অবজেক্টটাকে ফিট করতে পারবে। ওকে, সো ফর এক্সাম্পল তুমি যদি স্ট্রেট লাইনটা কনসিডার করো, যেখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, দুটো পয়েন্ট, রিয়েল লাইনের একটা তুমি সাব ইন্টারভ্যাল কনসিডার করছো এ বি ইন্টারভ্যাল, তো এইটার ডায়ামিটার কি হবে, এইটার ডায়ামিটার হবে অফকোর্স তোমার এ থেকে বিতে যেতে গেলে যে পাথটা মিনিমাম তোমার কভার করতে হবে, সরি মানে ম্যাক্সিমাম যে পাথটা তোমায় কভার করতে হবে। সো মানে এই ইন্টারভ্যালের ভেতরে আছে সমস্ত পয়েন্ট তুমি কনসিডার করবে এবং তাদের ভেতরে ডিস্টেন্স কম্পিউট করবে, সো এটা একটা ডিস্টেন্স হবে। এই দুটো পয়েন্ট যদি কনসিডার করো তার ভেতরে একটা ডিস্টেন্স হবে, এই দুটো পয়েন্ট কনসিডার করলে একটা ডিস্টেন্স পাবে, ম্যাক্সিমাম মোস্ট ডিস্টেন্সটা তুমি চাইছো, সো এ থেকে বি, এবং তার ইনটিউটিভ ডায়ামিটার বলবার মানে কি, যে এই বি মাইনাস এ লেন্থের, বি মাইনাস এ রেডিয়াসের তুমি যদি একটা স্ফিয়ার কনসিডার করো, এক্ষেত্রে স্ফিয়ারটা বা সার্কেলটা হবে এইটা, তাহলে সেই সার্কেলের ভেতরে তুমি এই স্ট্রেট লাইনটাকে ফিট করতে পারবে। সো সেই সেন্সে এটাকে ডায়ামিটার বলা হচ্ছে, যে এই ডায়ামিটারের একটা স্ফিয়ার বা সার্কেল তুমি যদি কনসিডার, সার্কেল বলবো যখন, মানে সার্কেল নয় সরি ডিস্ক, কারণ এটাকে ফিট করব তো এটাকে সলিড জিনিস হতে হবে, তো 2 ডাইমেনশনে এটাকে ডিস্ক বলবো, 3 ডাইমেনশনে এটাকে 3 ডাইমেনশনাল ডিস্ক বা সলিড, যেটাকে মানে ভেতরে ইন্টেরিয়রটাও কনসিডার করব, সলিড সলিড স্ফিয়ার বা ডিস্ক, বেসিক্যালি 2 ডাইমেনশনে এটাকে ডিস্ক বলে, ডি দিয়ে ডিনোট করে, যখন এটাকে হায়ার ডাইমেনশনে কনসিডার করে সেটাকে আই গেস ডি দিয়েই ডিনোট করে, বাট নোটেশনগুলো মানে কোনো একটা জায়গায় ডাইমেনশন বোঝাতে তোমার ডিএন বা এরকম কিছু ডিনোট করে, যেখানে যখন 2 ডাইমেনশনাল ডিস্ক কনসিডার করবে D2, 3 ডাইমেনশনাল কনসিডার করলে D3, এরকম সলিড স্ফিয়ারও কিছু জায়গায় বলে অবভিয়াসলি। তো যেটা বলতে চাইছিলাম যে এই সেন্সে আমরা এটাকে ডায়ামিটার বলছি, যে এই ডায়ামিটারের তুমি একটা স্ফিয়ার বা ডিস্ক সলিড জিনিস যদি কনসিডার করো, তাহলে এই অবজেক্টটাকে তুমি তার ভিতরে ফিট ইন করতে পারবে। সো অবভিয়াসলি এ বি ইন্টারভ্যাল যদি কনসিডার করো, তার ভেতরে সমস্ত যে কোনো পয়েন্ট দুটো তুমি কনসিডার করো, এবং তার ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই হবে হচ্ছে মড এক্স মাইনাস ওয়াই, ন্যাচারাল ডিস্টেন্স আমরা অবভিয়াসলি জানি, এবং এর আমি সুপ্রিমাম কনসিডার করতে চাইছি, এক্স ওয়াইটাকে আমি ভ্যারি করবো, এইটা এই ইন্টারভ্যালটা যদি হয় ওপেন এবি, তাহলে আমরা এক্স ওয়াইটাকে ভ্যারি করবো ওপেন এবিতে, এবং আমরা এই ডি অফ এক্স ওয়াই এর সুপ্রিমাম কনসিডার করব। অবভিয়াসলি কি হবে সুপ্রিমামটা, বি মাইনাস এ, এখানে দেখো এটা ম্যাক্সিমাম হচ্ছে না, এটা সুপ্রিমাম হচ্ছে, কারণ এই এন্ড পয়েন্টগুলো আমরা কখনোই রিচ করতে পারবো না, কারণ আমি ওপেন ইন্টারভ্যাল নিচ্ছি। ওকে, তো যেহেতু লিমিটিং সেন্সে ডিস্টেন্সটা আমরা লিমিটিং সেন্সে কম্পিউট করতে চাইছি, তাই সুপ্রিমাম নিচ্ছি, ম্যাক্সিমাম লিখছি না। ওকে, তো একইভাবে সার্কেলের ক্ষেত্রেও তুমি যদি ডিস্টেন্স কম্পিউট করতে চাও, তাহলে মানে এর ডায়ামিটার কি সেটা যদি কম্পিউট করতে চাও, তুমি বেসিক্যালি দুটো পয়েন্ট কনসিডার করে নাও। সো
এটা ধরো cos থিটা sin থিটা, আর এটা হচ্ছে cos ফাই sin ফাই। সিমিলারলি এই দুটোর ভেতরে পয়েন্টের ভেতরে ডিস্টেন্স তার স্কোয়ার কি হবে, cos ফাই মাইনাস cos থিটা স্কোয়ার প্লাস sin ফাই মাইনাস sin থিটা স্কোয়ার। সো এটাকে যদি ভাঙো তাহলে cos স্কোয়ার ফি আর sin স্কোয়ার ফি 1 পাবো একটা, আবার এখানে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা আরেকটা 1 পাবো, আর এটা মাইনাস cos থিটা cos ফি প্লাস sin থিটা sin ফি, সেটা একসাথে কি দেবে, তার ভ্যালু কি বলো, 2 times cos, what is the formula for cos theta cos phi plus sin theta sin phi? কেউ একজন বলো। cos phi minus theta. So basically 2 1 minus cos phi minus theta, এটার ম্যাক্সিমাম ভ্যালু কম্পিউট করতে চাইছি, তো তাহলে cos এর ভ্যালুটা যেখানে মিনিমাম হবে সেখানে, তাই তো? স্যার এখানে ফাই আর থিটা মধ্যে তো রিলেশন থাকবে তো? না, আমি ফাই প্লাস থিটা। হ্যাঁ হ্যাঁ সেটা হবে, কিন্তু আমি বলছি আমরা তো বেসিক্যালি এইটার ম্যাক্সিমাম বা সুপ্রিমাম কম্পিউট করতে চাইছি, তো এটা ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম হবে যখন cos ফাই মাইনাস থিটাটা মাইনাস ফাই হবে, মাইনাস 1 হবে। যখন কস্টটা মিনিমাম হবে, তাই না? কারণ এটা সাবস্ট্রাক্ট করছি, তো এটার মিনিমাম ভ্যালুর জন্য আমি টোটালটার ম্যাক্সিমাম পাবো। তো কসের মিনিমাম ভ্যালু কত, কসের মিনিমাম ভ্যালু -1, সো তার মানে তুমি এটা পাবে 2 আর এটা 1, সো টোটাল এখানেও পাবে 2, সো 4। সো এখান থেকে তুমি পেয়ে গেলে যে ম্যাক্সিমামের ডায়ামিটারটা হচ্ছে 4। সো বেসিক্যালি আমরা যদি সার্কেলের ইকুয়েশন থেকে এটাকে ডিনোট করি, যেহেতু এর রেডিয়াস 1 আমরা জানি, কিন্তু আমরা যে সেন্সের ডায়ামিটার ডিফাইন করছি একটা সেটের, সেই নোশনটা একটু আলাদা। এটা কিন্তু সার্কেলের ডায়ামিটার আমরা একই বলছি না, এটা আমাদের অন্যভাবে ডিফাইন করছি। এনিওয়ে, সো সেটা আমরা 4 পেলাম এবং তার স্কোয়ার রুট 2, সেই কারণে 2টা আমাদের ডায়ামিটার। মেট্রিক সেন্সে ডায়ামিটার 2, সেটা ন্যাচারাল যে ডায়ামিটার তার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। আর এখান থেকে আরেকটা অবজারভেশন কি পাচ্ছি, যে cos অফ ফি মাইনাস থিটা যদি -1 হতে হয়, তাহলে ফি মাইনাস থিটাটাকে কি হতে হবে, পাইয়ের মাল্টিপল হতে হবে, অড মাল্টিপল, পাইয়ের অড মাল্টিপল হতে হবে, তাই তো? সো এখান থেকে আমি যদি এখানে লিখি, এর সলিউশন হিসেবে আমি তাহলে পাবো ফি মাইনাস থিটা শুড বি 2n plus 1 pi by 2. Obviously তুমি যেখানে n belongs to z, বাট তুমি যখন পোলার কোঅর্ডিনেট কনসিডার করছো, এখানে যখনই থিটা প্যারামিটারাইজেশন নিচ্ছ, তুমি তো বেসিক্যালি থিটা অ্যাঙ্গেলটাকে একটা প্যারামিটার হিসেবে নিচ্ছ, তো তুমি বেসিক্যালি পোলার কোঅর্ডিনেট কনসিডার করছো। সো পোলার কোঅর্ডিনেটের 2 পাই হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 0, রাইট? একটা পোলার কোঅর্ডিনেট যদি কনসিডার করো, সেখানে যদি তুমি 2 পাই রোটেট করো, বেসিক্যালি একই জায়গায় ফিরে আসবে। সো সেই কারণে 2 পাই অ্যাঙ্গেল হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 0 অ্যাঙ্গেল যদি পোলার কোঅর্ডিনেট কনসিডার করো। তো তাহলে এটা বেসিক্যালি এই কনসিডারেশন যদি কনসিডার করো, এটা হচ্ছে বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু অড মাল্টিপল অফ পাই বললাম না, তাই তো? ঠিক লিখলাম? ঠিক। সো তাহলে বেসিক্যালি এটাকে যদি তুমি 2n পাইটাকে তাহলে আইডেন্টিফাই করো জিরোর সাথে, কারণ তুমি এনটাকে ইভেন বা অড মানে যে ডাইরেকশনেই মুভ করো না কেন, এটা আইডেন্টিফাই করতে পারবে 0 অ্যাঙ্গেলের সঙ্গে, কারণ ফুল 360 ডিগ্রি রোটেশন, যে ডিরেকশনেই তুমি যাও না কেন সেম জায়গায় ফিরে আসবে, তো সেই হিসাবে এটা 0, এটা হচ্ছে পাই। সো তার মানে এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্সটা পাই হতে হবে। তো তার মানে এটা যদি ডায়াগোনালি অপোজিট যে কোনো পয়েন্ট হয়, তার করেসপন্ডিং ডিস্টেন্সটাই আমাদের এই ডায়ামিটারটা দেবে। সো এটা একটা ডায়াগোনালি অপোজিট ডিস্টেন্স। সিমিলারলি এটাও একটা আরেকটা ডায়াগোনালি অপোজিট ডিস্টেন্স কম্পিউটার।
বাট আমরা এক্ষেত্রে খুবই সিম্পল কিছু জিনিস, মানে সার্কেল হচ্ছে মোস্ট সিম্পলেস্ট জিনিস আর কি, যে মানে এর থেকে সিম্পল আর বোধহয় কিছু হয় না। তো অবভিয়াসলি স্ট্রেট লাইন বাদ দিলে, তো সেটার জন্য আমরা কম্পিউটেশনটা জাস্ট যে ম্যাচ করে আমাদের ইনটিউশনের সঙ্গে আমাদের কম্পিউটেশন বা আমাদের যে ডিফাইন্ড নোশনগুলো সেগুলো ম্যাচ করছে, সেটা দেখানোর জন্য আমরা এই কয়েকটা জিনিস কনসিডার করলাম। কিছু কমপ্লিকেটেড এক্সাম্পল আমি জানি না, ডিরেক্টলি এইরকম টাইপের কম্পিউটেশন না পেলেও এই নোশনগুলো কাজে লাগিয়ে কিছু কম্পিউটেশন করা যায়, সেগুলো আমরা আস্তে আস্তে সেরকম টাইপের প্রবলেম আমরা দেখব। আর আশা করি যে জায়গাটা আমাদের ডাউট ছিল যে ডেফিনেশনটা বোঝবার জন্য, সেটা আশা করি ক্লিয়ার। সেটা কি ক্লিয়ার হলো একটু, না কোথাও এখনো ডাউট আছে? ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, হ্যাঁ এইবারে হ্যাঁ ওকে, আমরা পরের কেউ একজন বলছিল, আমি তখন এইটা ডিসকাস করছিলাম বলে প্রবলেমটা শুনতে পারলাম না। কে বলছিল বলো তো, কিছু একটা ডাউট আছে? কিছু কি ডাউট আছে কারোর, অন্য কারোর কিছু ডাউট আছে? ওকে, তোমাদের যখন যেরকম ডাউট হবে মনে হবে সেরকম আমাকে সেখানে আটকিও, আমরা সেখানে সেভাবে ডিসকাস করব। তো আমরা আজকে নতুন কিছু জিনিস শুরু করি। তো আমরা আগের দিন যে জিনিসগুলো ডিসকাস করেছিলাম বেশিরভাগই সেট থিওরিটিক্যাল ছিল, মানে আমরা একটা সেট কনসিডার করছি এবং তার উপর একটা ডিস্টেন্সের নোশন দিচ্ছি। বাট এই ডিস্টেন্সের নোশন থেকে যে একটা মেট্রিক মানে টোপোলজি ইনডিউসড হতে পারে, যে টোপোলজি মানে তোমরা যদি টোপোলজি কোর্স করে থাকো তাহলে মানে একটা টোপোলজিক্যাল স্ট্রাকচার, বা যেখানে তুমি কন্টিনিউইটি বা এই ধরনের টোপোলজিক্যাল, মানে যেখানে কন্টিনিউ নেই, ইনটিউটিভলি তুমি জিনিসগুলোকে মুভ করতে পারো বা বেন্ড করতে পারো, সেই ধরনের স্ট্রাকচার তুমি যদি পেতে চাও, তো ডিস্টেন্সের নোশন থেকেও সেরকম টাইপের কিছু স্ট্রাকচার আমরা ইনডিউস করতে পারি। তো সেটাকে বলবো যখন আমাদের একটা মেট্রিক স্পেস দেওয়া আছে, ধরো এক্স আর ডি, তার করেসপন্ডিং আমরা একটা টোপোলজি ডিফাইন করতে চাইছি থিওরিটিক্যালি, এবং তারপরে আমরা দেখব যে থিওরিটিক্যালি যে টোপোলজিটা আমরা ডিফাইন করছি সেটা আমাদের ইনটিউটিভ টোপোলজির সঙ্গে ম্যাচ করছে। ইনটিউটিভ টোপোলজি মানে আমরা কি জানি, আমরা অলরেডি রিয়েল অ্যানালিসিস স্টাডি করেছি, সেখানে আমরা একটা ফাংশনের কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, বিভিন্ন টাইপ অফ পয়েন্ট সেপারেশন, এইসব জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি। তো সিম্পলেস্ট অবজেক্ট ইন টোপোলজিক্যাল সেন্স হচ্ছে কন্টিনিউইটি। সো আমরা দেখব সেগুলো, যে রিয়েল লাইনে আমরা যে টোপোলজি দেখেছি বা যে টোপোলজিক্যাল স্ট্রাকচারগুলো দেখেছি, আমাদের যে নতুন মেট্রিক স্পেসে যে টোপোলজি আমরা ডিফাইন করব, সেই দুটো জিনিস বেসিক্যালি সেই মোটিভেশন থেকেই জিনিসটা করা, সেটা আমরা দেখব। তো ওকে, আমরা প্রথমেই ডেফিনেশন দিয়ে শুরু করি আজকে, এবং তারপরে জিনিসগুলোকে এক্সপ্লেন করব। সো যেটা মুখে বললাম সেটাই আমরা লিখি। সো let me go to the setup one second. Now is it taking correctly? Okay. So আমাদের যদি একটা মেট্রিক স্পেস দেয়া থাকে, given a metric space xd, now we want to define a topology. আচ্ছা, তোমাদের টোপোলজি কোর্স তো শুরু হয়েছে, তো তোমরা তো টোপোলজির ডেফিনেশন বোধহয় দেখেছো নাকি? মানে হ্যাঁ স্যার দেখেছি। okay, okay, good. So now we want to define a topology on X which will be induced by the metric D. এই ডিস্টেন্স মেট্রিকটার রেসপেক্টে আমরা একটা টোপোলজি ইনডিউস করতে চাইছি। সো বেসিক্যালি আমরা আরেকটু যদি এটাকে এক্সপ্লেন করতে চাই, বেসিক্যালি we show that
show means we show that the collection of open balls so this notation stands for, okay, we'll define that. So this means this B stands for ball, and x, the first x means the center of the ball is x, and R stands for radius of that ball. So this, now we'll vary the center and radius. So collection of open balls, so this is an, so in some book they precisely mention this openness, so they call it an open base, and in some book they just call it base. So we'll keep writing this open but inside a bracket, just to mention that this is sorry, so this is also a convention. So is an open base for a topology on X. So where, of course, যেটা আমরা বললাম যে bxr টা কি সেটাকে আমাদের ডিফাইন করতে হবে। সো bxr নোটেশনটাতে আমরা কি মিন করতে চাইছি, যে এটা হচ্ছে সেই সমস্ত পয়েন্ট যেখান থেকে x এর ডিসটেন্সটা at most can be r. Of course, open ball, therefore this is strict less than. So of course this also you can, তোমরা মোটিভেশন, এটার মোটিভেশন হিসেবে নিতে পারো যে 2 ডাইমেনশনে কমপ্লেক্স প্লেন বা R2 তে আমরা যে ওপেন বল কনসিডার করতে পারি। সো এটা যদি সেন্টার x হয় তাহলে যে স্ট্যান্ডার্ড ওপেন বল, এটা যদি r রেডিয়াস হয়, যে স্ট্যান্ডার্ড ওপেন ডিস্ক পাবে তুমি। বাউন্ডারিটা কনসিডার করব না কারণ স্ট্রিক্ট লেস দেন। সো এটাকে বলা হয় ওপেন বল। সো এটা হচ্ছে ইন C2, ইনসাইড C2, বাট এই জিনিসটাকে সে একই জিনিস, যেহেতু এখানে ডিস্টেন্স মানে আমাদের ইউজুয়াল ডিস্টেন্স, যখন জেনারেল মেট্রিক স্পেসে যাচ্ছি সেই ইউজুয়াল ডিস্টেন্সটাকে আমরা মেট্রিক ডি দিয়ে রিপ্লেস করছি। আমরা R2 তে এটাকে কি বলতাম, R2 বা C তে এটাকে বলতাম mod y minus x less than r। যখন জেনারেল মেট্রিক স্পেসে যাচ্ছি এটাকে বলছি ডিস্টেন্স বিটুইন y and x। ওকে, সো আমরা এবারে রিয়েল লাইনের যে টোপোলজি, আই গেস তোমরা এই এক্সাম্পলটাও হয়তো দেখেছো, বা যদি নাও দেখে থাকো হয়তো আর কয়েকটা লেকচারের ভেতরেই দেখবে। রিয়েল লাইনের যে টোপোলজি সেটা জেনারেটেড হয় হচ্ছে এই রকম সব ইন্টারভ্যালগুলো দিয়ে, ওপেন ইন্টারভ্যালগুলো দিয়ে, যেখানে এ বি ইনফিনিটিও হতে পারে। ওকে, না নিলেও অসুবিধা নেই, কারণ তুমি কাউন্টেবল ইউনিয়ন নিলে আনবাউন্ডেড ইন্টারভ্যালগুলোও চলে আসবে। বাট এই ইন্টারভ্যালগুলো বেসিক্যালি একটা ওপেন বেস দেয়, এবং একটা টোপোলজির ওপেন বেস মানে কি, যেটা দিয়ে বেসিক্যালি টোপোলজিটা জেনারেটেড। সো আমাদের মনে হয় তোমরা কি ওপেন বেসের ডেফিনেশন টোপোলজি কোর্সে এখনো দেখেছো? যেটা দিয়ে একটা সেটের উপরে টোপোলজি জেনারেট করে। ওকে ওকে, সো আমরা তাহলে ডিফাইন করব আমরা ওপেন বেস মানে আমরা কি বলতে চাইছি। বাট তোমরা টোপোলজির ডেফিনেশন তো দেখেছো, টোপোলজির ডেফিনেশন কি বলো কেউ একজন? ঠিক, রাইট রাইট। তো তাহলে আমরা রিয়েল লাইনে যদি কনসিডার করি, দেখো এই ওপেন ইন্টারভ্যালগুলো যদি কনসিডার করি এবং সেটা দিয়ে জেনারেটেড আমরা টোপোলজিটা কনসিডার করি, মানে বেসিক্যালি আমরা কি বলছি যে আমরা যদি এই কালেকশনটা কনসিডার করি যে ইউ সাবসেট অফ আর, ইউ ইজ ওপেন। সো এই ওপেন সেটের কালেকশনটাও তোমার রিয়েল লাইনে একটা টোপোলজি দেবে। সো এই জিনিসগুলো যেহেতু একটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে একটা জায়গা থেকে, কেন আমরা ওপেন সেট নিচ্ছি এবং কেন সেটাকে টোপোলজি বলছি, সেই কালেকশনটাকে ওই 3টে বা 4টে প্রপার্টি স্যাটিসফাই করলে, সেগুলো যখন তোমরা কন্টিনিউয়াস ফাংশনে যাবে একটা টোপোলজিক্যাল স্পেসে, তখন জিনিসগুলো হয়তো আস্তে আস্তে ইনটিউটিভলি ক্লিয়ার হবে। কারণ বেসিক্যালি কন্টিনিউয়াস ফাংশন ইজ দ্য থিং হুইচ বেসিক্যালি রিফ্লেক্টস দ্য টোপোলজি অন এ স্পেস। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে যে কন্টিনিউয়াস ফাংশনের একটা ক্যারেক্টারাইজেশন আছে ইন টার্মস অফ ওপেন সেট।
সেটা কি, যে ইউ যদি ওপেন হয় দেন এফ ইনভার্স ইউ ইজ ওপেন। এই কন্ডিশনটাই বেসিক্যালি কন্টিনিউটিকে রিফ্লেক্ট করে, রাইট? একটা ফাংশন এফকে তুমি কন্টিনিউয়াস বলবে যদি গিভেন এনি ওপেন সেট এফ ইনভার্স ইউ ইজ অলসো ওপেন, এই কন্ডিশনটা যদি হোল্ড করে। তো সেই কারণে কন্টিনিউয়াস ফাংশনে তোমার টোপোলজি মানে টোপোলজিক্যাল নোশনগুলো অনেক বেশি করে রিফ্লেক্ট করে। এনিওয়ে আমরা টোপোলজি কোর্সে যেটা হবে, আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা ডিফাইন করে নেব। সো আমরা বেস, ওকে, সো এটা একটা টোপোলজি দেয় রিয়েল লাইনে, সেটা তোমরা ভেরিফাই করতে পারবে। কারণ কি, এখানে এমটি সেট আছে, এমটি সেট ট্রিভিয়ালি ওপেন সেট, ফুল সেট অলসো ওপেন, আর কাউন্টেবল ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, সেটা তোমরা রিয়েল অ্যানালিসিসে প্রুভ করেছো। আর ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ ওপেন, সেটাও তোমরা রিয়েল অ্যানালিসিসে প্রুভ করেছো। সো চারটে প্রপার্টি তোমরা ভেরিফাই করতে পারবে, রিয়েল অ্যানালিসিসে অলরেডি করেছো। তো সেই হিসাবে তাহলে এই কালেকশনটা একটা ওপেন সেট দিচ্ছে। এখন আমরা এইটাকে আরেকটু রেস্ট্রিক্ট করতে চাইছি, আমরা চাইছি এর একটা সাব কালেকশন যেটা কিনা এই টোপোলজিটাকে জেনারেট করে। মানে আমরা একটা সাব কালেকশন চাইছি যেটার আমরা আরবিটারি ইউনিয়ন নিলে আর ফাইনাইট ইন্টারসেকশন নিলে বেসিক্যালি এই কালেকশনটা দেবে। সো সেরকম একটা কালেকশন কি, সেরকম একটা কালেকশন হচ্ছে এই কালেকশনটা, যে আমরা যদি সমস্ত ইন্টারভ্যালগুলো কনসিডার করে নিই, যেখানে a less than b, a b belongs to r। এটা এমন একটা কালেকশন দেখো, যে কোনো ওপেন সেটকে তুমি যদি রিয়েল লাইনে কনসিডার করো, তাহলে যে কোনো ওপেন সেটকে তুমি কাউন্টেবল ইউনিয়ন অফ ডিসজয়েন্ট ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল হিসেবে লিখতে পারবে। সো এটা খুব একটা ভালো এক্সারসাইজ, তোমরা যদি না জানো। সো ফ্যাক্ট হিসেবে লিখে রাখি, সো এনি ওপেন সেট in R can be written as a disjoint union, can be written as a countable disjoint union. Countable, this is also very crucial. Countable union of union of open intervals. সো সেখান থেকে আমরা যদি আগের পেজে যাই, এই ফ্যাক্টটা, সো সেখান থেকে তুমি তাহলে কাউন্টেবল ইউনিয়ন নিলে বেসিক্যালি তুমি যে কোনো ওপেন সেট পাচ্ছ, এবং কনভার্সলি যে কোনো ওপেন সেটকে তুমি কাউন্টেবল ডিসজয়েন্ট ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যালে তুমি ভাঙতে পারবে। আর ইন্টারসেকশন নিলে যে কোনো দুটো ওপেন ইন্টারভ্যালের ইন্টারসেকশন নিলে আইদার সেটা ওপেন ইন্টারভ্যাল হবে অথবা এমটি সেট হবে, যদি ইন্টারসেক্ট না করে সেই অপশানটা। আর অবভিয়াসলি এমটি সেট তো আছেই, কারণ যে কোনো দুটো ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যাল নিয়ে, মানে সেপারেট ওপেন ইন্টারভ্যাল, ফর এক্সাম্পল 0, 1 নিয়ে নাও আর 2, 3 নিয়ে নাও, তাহলে তাদের ফাইনাইট ইন্টারসেকশন নিলে তুমি এমটি সেট পেয়ে যাবে। আর পুরো আর কিভাবে পাবে, সমস্ত ওপেন ইন্টারভ্যালগুলো ইউনিয়ন নিয়ে নাও, সেটাই পুরো আরটা দেবে। ওকে, তো এই ওপেন ইন্টারভ্যালগুলোর যে প্রপার্টি আছে, সেই প্রপার্টিটাকেই জেনারেলাইজ করে বলবো যে ওপেন বেস আমরা ডিফাইন করব। যে বেসিক্যালি ওপেন সেটগুলোর ভেতরে ওপেন ইন্টারভ্যালগুলো যেরকম বিহেভ করে, সেই প্রপার্টিটাকে আমরা বলবো যে যেন এই ওপেন ইন্টারভ্যালগুলো যেন এই ওপেন সেটগুলোকে জেনারেট করছে। তো কোনো টোপোলজিক্যাল স্পেসের ভেতরে আমরা এরকম একটা জেনারেটিং কালেকশন চাইছি, তো সেই প্রপার্টিগুলো কি হবে, আমরা এখানে ওপেন বেস ডিফাইন করব সেই নোশনটা। সো এতক্ষণ যেটা বললাম সেটা জাস্ট মোটিভেট করবার জন্য, এবার আমরা রিগোরাসলি ডিফাইন করব। সো ডেফিনেশন, what is an open base? Now this is a open base, so of course a open base or a base
for a topology on X is a collection B of subsets of X satisfying the following properties. Key property? First property is the elements of B covers X, that is every element of X belongs to some element in B. Second condition, second property is if you consider this property of open interval, that if you consider two open interval which intersect each other, then the intersection of two open interval which intersect each other is also an interval. So this intersecting interval, so that property reflects in this. So given elements B1 B2 of B, and for every element, if you choose any element in B1 intersection B2, so here you are assuming that this intersection is non-empty, so let's say this is an element X, then you must have another element B3 which is also coming from this collection, given collection B, so that for every there is an element B3 in B such that এখানে B3 টা কি আমি বলছি এই কালেকশন থেকে আসবে, তার মানে এই কালেকশনের ভেতরে এলিমেন্টগুলো আমরা যেন ইন্টারভ্যাল দিয়ে মিমিক করছি। তো তার মানে বলতে চাইছি যে এই x কে কন্টেন্ট করবে এরকম একটা ছোট্ট ইন্টারভ্যাল তুমি এর ভেতরে পাবে, যেটা তুমি এইরকম ডিনোট করতে পারো, so that x belongs to B3 contained in B1 intersection B2, এই প্রপার্টিটা হোল্ড করে। ওকে, সো এই দুটো প্রপার্টি বেসিক্যালি ওপেন ইন্টারভ্যালগুলোর যে প্রপার্টি, ওই জেনারেটিং প্রপার্টি, সেই দুটো প্রপার্টিকে আমরা একসাথে লিখলাম এবং এইটাকে আমরা বলবো যে ওপেন বেস ফর এ টোপোলজি। ওকে, সো এরপরে আমরা কি প্রুভ করতে চাই, আমাদের যেটা টার্গেট থিওরেম সেটা হচ্ছে যে একটা আমরা একটা মেট্রিক স্পেস এক্সটি, সো এটাকে আমরা অন্য কালারে লিখি। সো এটা তো ডেফিনেশন গেল। আমাদের টার্গেট থিওরেম হচ্ছে যে যদি একটা মেট্রিক স্পেস দেয়া থাকে এবং তার ভেতরের এই যে ওপেন বলগুলো আমরা যদি কনসিডার করি এবং যদি সেন্টারটাকে ভ্যারি করাই এবং আরটাকে ভ্যারি করাই, তাহলে এইটা একটা ওপেন বেস দেবে ফর এ টোপোলজি। ওকে, সো সেই যে টপোলজিটা, সেই টোপোলজিটিকে আমরা বলবো মেট্রিক টোপোলজি। মেট্রিক টোপোলজি। সো এই সেন্সে তাহলে আমাদের একটা জেনারেল যে কোনো যদি মেট্রিক স্পেস দেওয়া থাকে সেখান থেকে আমরা এই ওপেন বলগুলোর কালেকশন যদি কনসিডার করি, তাহলে দেখাবো যে এই কালেকশনটা বেসিক্যালি ফার্স্ট প্রপার্টি আর সেকেন্ড প্রপার্টিকে স্যাটিসফাই করে, এবং এই দুটো প্রপার্টিকে স্যাটিসফাই করলে আমরা তখন বলতে পারবো যে ওকে একটা টোপোলজি আছে যার বেস হিসেবে বা ওপেন বেস হিসেবে আমরা এই ওপেন বলগুলো কনসিডার করতে পারি।
সো সেই টোপোলজিটাকে বলবো যে মেট্রিক টোপোলজি। মেট্রিক মানে সো টোপোলজি, মেট্রিক টোপোলজি উইথ রেসপেক্ট টু দ্য মেট্রিক ডি, অ্যান্ড টোপোলজি মেট্রিক টোপোলজি অন এক্স। ওকে, সো এইটা আমাদের টার্গেট থিওরেম, যে আমরা দেখাবো যে এই কালেকশন অফ ওপেন বল ইজ অ্যান ওপেন বেস ফর এ টোপোলজি অন এক্স। এবং তার জন্য আমরা আগে একটা ছোট্ট লেমা প্রুভ করে নেব লেমাটাকে, কারণ ওই লেমাটাকে আমরা ইউজ করব আমাদের মেন থিওরেমে। সো দিস ইজ এ স্মল লেমা। আচ্ছা, আমরা তো আস্তে আস্তে একটু টেকনিক্যাল জায়গায় যাব, এবং একটা নন ট্রিভিয়াল জায়গায় অবশ্যই যেতে হবে। তো সেই কারণে কারোর যদি কোথাও ডাউট হয় বা আগের কিছু জিনিস রিকল করতে চাইছো বা কোথাও কনসেপচুয়াল কিছু প্রবলেম হচ্ছে, সেখানে আটকাবে। কারণ নাহলে একটা কাভার হয়ে গেলে কিছু জায়গা, তারপরে কিন্তু মানে অনেকটা জিনিস তখন একসাথে আবার রিকল করতে হবে, সেটা মানে সময়ও লাগবে এবং তোমাদেরও সেখানে অসুবিধা হবে। ওকে, তো যেখানেই ডাউট হবে আটকাবে সঙ্গে সঙ্গে। সো ওকে, সো আমরা এখানে আমরা একটা ছোট্ট লেমা প্রুভ করতে চাইছি, এবং লেমাটা কি? লেমাটা হচ্ছে, আমরা প্রথমে লেমাটা স্টেটমেন্টটাকে ইনটিউটিভলি বোঝার চেষ্টা করি। সো যেটা আমরা প্রুভ করতে চাইছি সেটা হচ্ছে যে একটা ওপেন বল যদি আমরা কনসিডার করি, এবং ওপেন বলের ভেতরে যে কোনো একটা পয়েন্ট যদি আমরা কনসিডার করি, সরি একটু একটু আমরা পিকচারটাকে বড় করে আঁকি, তাহলে আমরা প্রুফের ক্ষেত্রেও আমাদের ওটা কাজে লেগে যাবে। সো ধরো এটা আমাদের একটা ওপেন বল, ওকে। সো এই ওপেন বলের আমরা ধরে নেই যে এটার সেন্টার হচ্ছে এক্স, আর রেডিয়াসটা আমরা পরে ড্র করছি। আমরা ধরে নেই যে কোনো একটা পয়েন্ট আছে এক্স, সরি আমরা এখানে সেন্টারটাকে এক্স নট দিয়ে ডিনোট করি, এবং আমরা বল যেটা কনসিডার করছি সেটা কনসিডার করি বি নট এক্স নট আর নট। ওকে, সো দ্য রেডিয়াস, লেট আস কনসিডার দ্য রেডিয়াস টু বি আর নট। সো এইখানে আমরা বলের ভেতরে যে কোনো একটা পয়েন্ট আরবিট্রারিলি চুজ করি এক্স। আমাদের যে লেমাটা আমরা প্রুভ করতে চাইছি সেটা হচ্ছে যে এই এক্স এর অ্যারাউন্ডে একটা আমরা ছোট্ট বল পাবো, যেটা কিনা লুকস লাইক, এই বলটা লুকস লাইক বিএক্সআর। মানে এই বড় ওপেন বলটার ভেতরে যে কোনো পয়েন্টই চুজ করি না কেন, সেই পয়েন্টটা আবার অন্য একটা ওপেন বলের সেন্টার হিসাবে আমরা লিখতে পারবো, সো দ্যাট এই যে ছোট্ট ওপেন বলটা পেলাম, এই ওপেন বলটা টোটালি এই আগের গিভেন বলের ভেতরে কন্টেন্ট হবে। ওকে, সো এই প্রপার্টিটা আমরা প্রুভ করতে চাইছি। সো বুঝতে পারছো ইনটিউটিভলি যে সেকেন্ড প্রপার্টিটা, ওপেন বেসের যে সেকেন্ড প্রপার্টি প্রুভ করতে হবে, সেইখানে আমরা এরকম একটা জিনিস কাজে লাগাবো। এনিওয়ে, আমরা প্রুফটা করলে আরও বোঝা যাবে। আমরা এইখানে যে ডেমাটা আমরা করতে চাইছি সেটাকে আমরা স্টেটমেন্টটা লিখি, তাহলে হয়তো আমাদের ডায়াগ্রামের সঙ্গে। ওকে, সো লেট xd be a metric space. Let b be an open ball in X, and let X belongs to X. Then there exists an open ball centered at X, that is BXR for some radius greater than 0, of course, such that BXR contained in capital B, this one.
সো এইটা আমরা প্রুভ করব। সো প্রুফ, এখন প্রুফটা কিভাবে করব? কেউ কোনো আইডিয়া শেয়ার করতে চাও যে এই রেডিয়াসটা আমরা কিভাবে চুজ করব? আমরা ধরো আমরা এখান থেকে এই লাইনটা জয়েন করি এবং এটাকে এক্সটেন্ড করি। ওকে, সো তাহলে এই আমরা কি চাইছি বলো? আমরা কি চাইছি? আমরা চাইছি রেডিয়াসটা ডিফাইন করতে। সো কোনটা রেডিয়াস? এইটা আমাদের রেডিয়াস, রাইট? তাই তো? যেভাবে আমরা এঁকেছি এইটাই তো রেডিয়াস। হ্যাঁ স্যার। সো এই ভ্যালুটা তাহলে কি? এই ভ্যালুটা আমাদের কি? আমরা যদি টোটাল লেন্থটা কনসিডার করি এক্স নট থেকে, সো এই টোটালটা কত, যেটা আমরা হোয়াইট দিয়ে ড্র করেছি, এই টোটাল লেন্থটা কত? এই টোটাল লেন্থটা হচ্ছে এই স্ফিয়ারের রেডিয়াস, তাহলে টোটালটা হচ্ছে আর নট, তাই তো? যেটা আমরা হোয়াইট দিয়ে যে লাইনটা ড্র করেছি তার লেন্থ হচ্ছে আর নট, কারণ এটা রেডিয়াস। তো ওইটুকুটা কি আর নট বাই 4 হবে? কোনটা আর নট বাই 4? কেন 4 করছো বলো? মানে আমি প্রথমে আর নট বাই 2 ধরলাম এটা, তারপর সেটা হাফ করলাম। না না, তুমি একটু ভেবে দেখো, তুমি স্ট্রেট লাইনটাকে এখানে তিনটে পয়েন্টে ভাগ করছো। আমি আরেকটা কালার দিয়ে আরেকটা জায়গা ড্র করি। এটা হচ্ছে এই কালারটা নিই, দিয়ে এইটা। সো এই হোয়াইট ডিস্টেন্সটাকে তুমি কি লিখতে পারবে? যে রেড ডিস্টেন্সটা প্লাস গ্রিন ডিস্টেন্সটা, তাই তো? তো আমাদের চাইছি যে আমরা রেডিয়াস হিসেবে লিখতে চাইছি এই রেড ডিস্টেন্সটাকে। সো সেটাকে এবারে আমরা তাহলে প্রথমে আমাদের ইনটিউটিভলি একটা কোয়ান্টিটি ফিক্স করতে হবে, তারপরে আমরা সেটাকে প্রুভ করব। তো আমাদের ইনটিউটিভ কোন কোয়ান্টিটিটা আমরা ফিক্স করব সেটা হচ্ছে কথা। তো তাহলে আমাদের কি আছে দেখো ইনটিউটিভলি, অফকোর্স এটা ইনটিউটিভলি, কিন্তু এটা আমরা প্রুভ করছি না। সো এখানে দেখো এই পুরো হোয়াইট ডিস্টেন্সটা হচ্ছে আর নট। সো আর নট ইকুয়াল টু কি কি পাচ্ছ? এইটা হচ্ছে যে আরটা তোমায় চুজ করবে, তাই তো? রেডটা, এটাকে তোমরা নতুন রেডিয়াস নাম দিতে চাইছি। সো this is your R. So let me change my color also. So this is your R, and the green one. And what is the green distance? গ্রিন ডিস্টেন্সটা তো এক্সপ্লিসিট, এটা একটা পয়েন্ট এক্স নট আর এটা একটা পয়েন্ট এক্স, তাহলে গ্রিন ডিস্টেন্সটা কি হবে? দুটো পয়েন্ট দেওয়া আছে, তাদের ভেতরে লাইন জয়েনিং আছে, তাহলে ডিস্টেন্স কি হবে? দুটো পয়েন্টের ভেতরে ডিস্টেন্স কিভাবে লিখবো সেটাকে? মেট্রিকের টার্মসে এখানে ডি অফ এক্স কমা এক্স জিরো মড লিখতে পারি, কিন্তু এখানে আমাদের নর্ম তো নেই, আমরা এখানে পুরোটাকে মেট্রিক স্পেসে করছি জেনারেল। আমাদের ইনটিউশন হবে R2 বা নর্ম, বাট আমরা যখন জিনিসটাকে লিখবো তখন এটাকে আমরা ডি এর টার্মসে লিখবো, ডি অফ এক্স এক্স জিরো। সো এইটা আমাদের আইডিয়া। তো এখান থেকে তাহলে আমরা আরটাকে কীভাবে চুজ করতে পারি? আরটাকে আমরা চুজ করব আর ইকুয়াল টু, ডিফাইন করব আর ইকুয়াল টু আর নট মাইনাস ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এক্স নট। তারপরে আমরা বাকি জিনিসটা ভেরিফাই করবো জাস্ট, যে বি অফ এক্স আর নট মাইনাস ডি এক্স এক্স নট সেটা কন্টেন্ট ইন বি। ওকে, সো ডায়াগ্রাম থেকে বোঝা গেছে যে কি কনস্ট্রাকশন আমরা করতে চাইছি। সো এরপরে আমরা বাকি জিনিসটা ফর্মালি লেখা, আর কিছু নেই প্রুফে। সো
প্রথমেই আমাদের বিটাকে ধরে নিতে হবে কোনো একটা ওপেন বল। সো আমরা ধরে নেই যে লেট বি ইকুয়াল টু বি এক্স নট আর নট, কারণ এগুলো তো আমাদের কাজে লাগবে, এখানে আর নটটা লাগবে, এক্স নটটা লাগবে, সেই কারণে একটা নাম দিয়ে দিলাম। সো ফর সাম x naught belongs to x and r naught greater than 0. So আমাদের কি আছে, we have x belongs to b x naught r naught, that is d of x x naught less than r naught. এটা এক্সটা এর ভেতরে আছে মানেই এই দুটোর ভেতরে ডিস্টেন্স লেস দ্যান আর নট, এটা বাই ডেফিনেশন অফ দিস ওপেন বল। আমরা ওপেন বলকে এইভাবেই ডিফাইন করেছি যে ভেতরে সমস্ত পয়েন্ট তার থেকে এই সেন্টারের ডিস্টেন্সটা স্ট্রিক্টলি লেস দ্যান আর নট হবে। সো দ্যাট ইজ, যদি আমি আর নটটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে দ্যাট ইজ 0 আর নট মাইনাস ডি x x naught, আর অফকোর্স এখানে আমরা, সো এটা আমাদের স্ট্রিক্টলি আর নট, স্ট্রিক্টলি আর নট যদি না হয়, x ইকুয়াল টু যদি x নট হয় তাহলে ওকে লেটস নট রাইট দিস পার্ট, দিস ইজ নট ইম্পর্ট্যান্ট বেসিক্যালি, এটা আর নটও হতে পারে but less than or not. Okay, so we claim that, so যেটা আমরা এখানে চেয়েছিলাম সেটা আমরা লিখব। so we claim that b x r contained in b. so এত নোটেশন দেখে ভয় পাওয়ার কিছু নেই বা মনে রাখারও কিছু নেই, আমরা ডায়াগ্রামটা দেখব এবং সেখান থেকে জাস্ট প্রুফগুলোকে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখব, এটা আমাদের ইনটিউশন। সো উই ক্লেম দ্যাট দিস, আমরা এটাকে এবারে প্রুফ করতে চাইছি, ডায়াগ্রামে অলরেডি প্রুফ আছে, এটাকে জাস্ট লাইন বাই লাইন ভেরিফাই করা। সো এই ক্লেম করার জন্য কি করব, একটা সেট আরেকটা সেটে ইনক্লুডেড, সেটা কিভাবে দেখায়, এই সেটটা থেকে একটা এলিমেন্ট তুলব, দেখাবো সেই এলিমেন্টটা বিতেও থাকবে, তাই তো। সো হোয়ার আরটাকে আমরা কিভাবে ডিফাইন করেছি, আর নট মাইনাস, দিস ইজ ডেফিনেশন, আমরা এটাকে ডিফাইন করবো এইভাবে ডি এক্স এক্স নট। সো এটা এবারে বেসিক্যালি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে অবভিয়াসলি ফলো করবে। সো টু প্রুভ দিস ক্লেম, একদম সেট থিওরিটিক্যাল ওয়েতে আমরা এখান থেকে একটা এলিমেন্ট পিক করব। নোট দ্যাট if y belongs to b xr, then d yx less than r, রাইট। এবার আমাদের কি কম্পিউট করতে হবে, দেখো বিটা কি দেয়া আছে, বিটা দেয়া আছে বল সেন্টার্ড অ্যাট এক্স নট অ্যান্ড অফ রেডিয়াস আর নট, আমায় দেখাতে হবে ওয়াইটা এই বলের ভেতরে আছে, তো তার মানে আমার দেখাতে হবে ডিস্টেন্স বিটুইন ওয়াই অ্যান্ড এক্স নট ইজ স্ট্রিক্টলি লেস দ্যান আর নট। তো তাহলে আমরা সেইটা দিয়েই শুরু করব, আমরা শুরু করব to prove this claim, note that if then, yeah, this is right, and okay, let me continue this inequality. so এখানে আমরা r এর ভ্যালুটা বসিয়ে দিই, r এর ভ্যালুটা কি আছে, r নট মাইনাস ডি এক্স এক্স নট। সো দ্যাট ইজ, আমরা নেক্সট পেজে গিয়ে লিখব, দ্যাট ইজ ডি ওয়াই এক্স লেস দেন আর নট মাইনাস ডি এক্স এক্স নট। এইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, দ্যাট ইজ ডি ওয়াই এক্স প্লাস ডি এক্স এক্স নট
এই পার্টটার সঙ্গে আর ডি ওয়াই এক্স নট এর কি রিলেশন? মেট্রিকের ডেফিনেশন রিকল করো। মেট্রিক স্পেসে মেট্রিকের ডেফিনেশন কি ছিল? The triangle inequality. এক্স্যাক্টলি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে কি রিলেশন ডি ওয়াই এক্স নট এর সঙ্গে এইটার? আমরা ওয়াই থেকে এক্স এটা হবে dy x naught. ডি ওয়াই এক্স নট, এক্সটা অন্য কোথাও একটা পয়েন্ট, তাহলে কোনটা বড় হবে কোনটা ছোট হবে? আমরা যদি এইটা কি প্রথমে ওয়াই থেকে এক্সে যাচ্ছি, ওয়াই টু এক্স দেন এক্স টু এক্স নট, আর এটা আমরা ডিরেক্ট ওয়াই থেকে এক্স নটে যাচ্ছি, কোনটা ছোট হবে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে দিস থিং, রাইট? যে মাঝে একটা পয়েন্ট যদি আমি ইনসার্ট করি তাহলে আমাদের ডিস্টেন্সটা বেশি ট্রাভেল করতে হবে, তাই তো? এটাই তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, রাইট? হ্যাঁ স্যার। বেশ, তো তাহলে এইটা আমাদের হোল্ড করে, দ্যাট ইজ, সো দ্যাট ইজ আরেকটা লাইন শুধু লেখা, ডি অফ ওয়াই এক্স নট, এটা ইকুয়াল হতে পারে বাট এখানে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি আছে, সো দেয়ারফর আর নট, দ্যাট ইজ ওয়াই বিলংস টু বল centered at x naught and of radius r naught. Okay, and hence we are done. So hence we are done. We proved our claim. ঠিক আছে, তাহলে আমাদের যে লেমাটা আমরা চাইছিলাম সেই লেমাটা আমাদের হাতে আছে এখন। এরপরে আমরা মেন থিওরেমে যাব। মেন থিওরেম হচ্ছে যে ওপেন বলগুলো একটা ওপেন বেস জেনারেট করে ফর এ টোপোলজি অন এক্স। সো let me go to next page. So this is theorem আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি বলে দেই, ক্লাসের মাঝে মাঝে যা মনে পড়ছে সব বলছি। নোটটা তো ফলো করবেই, কিন্তু আমিও ফ্র্যাঙ্কলি বলে দিলাম যে নোটটা বেসিক্যালি আমি সিমন্সের বই থেকে ফলো করছি ফার্স্ট রেফারেন্স হিসেবে, এবং সেকেন্ড রেফারেন্স হিসেবে ক্রেসজিগের বইটা ফলো করব। মাঝে মধ্যে যখন ফাংশন অ্যানালিসিস করা, মানে বানাক স্পেস বা হিলবার্ট স্পেসের কিছু জিনিস করব, তখন আমরা কনওয়ের বইটাতেও যেতে পারি। তো এই বইগুলো রেফারেন্স বলে দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা নোটস দেখো, নোটস আলাদা করে ফলো করবার কিছু নেই। ক্লাস যখন ফলো করছো ক্লাসে সব জিনিস বুঝতে পারছো কিনা একবার নোটটা দেখে নিলে। কিন্তু যারা জেনুইনলি ফাংশন অ্যানালিসিস শিখতে চাইছো, বা মানে জাস্ট কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার বাইরেও তো এটা শেখা থাকে, সেটার জন্য সব থেকে ভালো শেখা হবে যে যদি তোমরা বইটা ধরে পরপর পড়তে পারো। যেমন সিমন্সের বই খুব মোটা বই নয়, কিন্তু খুবই কম্প্যাক্ট বই এবং খুবই ওয়েল রিটেন বই। তো যদি সেটাকে পরপর ধরে ধরে পড়তে পারো তাহলে সেটাই সব থেকে ভালো শেখা হবে। মানে আমার নোটটা একবার চোখ বোলালে ঠিক আছে, বাট এনিওয়ে, সো আমাদের থিওরেমটা লিখি। সো let xd be a metric space, then the collection of open balls be xr, x belongs to x, r greater than 0, is an open base for a topology on x. সো বেসিক্যালি এবারে কেউ প্রশ্ন করতে পারে যে হ্যাঁ, আপনি তো ওপেন বেস ডিফাইন করেছেন, তাহলে টোপোলজি কোনটা? আপনি বলছেন যে ফর এ টোপোলজি অন এক্স। তোমরা টোপোলজি কোর্সে দেখবে যে কোনো ওপেন বেসই একটা টোপোলজি জেনারেট করে, কারণ টোপোলজির যে প্রপার্টিগুলো তোমরা অলরেডি দেখেছো
এইগুলোর যদি তুমি কাউন্টেবল মানে আরবিটারি ইউনিয়ন নাও এবং ফাইনাইট ইন্টারসেকশন নাও, দিয়ে যে কালেকশনটা পাবে সেটাই একটা টোপোলজি দেবে স্পেসের উপরে। ওকে, তো সেই সেন্সে এটাকে আমরা জেনারেটিং সেট বলছি ফর দ্য টোপোলজি। সো আমরা তাহলে প্রুফ করতে চাইছি, আমাদের ইন্টেনশন হচ্ছে যে এইটা একটা ওপেন বেস, সেটা প্রুফ করতে চাইছি। প্রুফ, এখানে তো ইনটিউশনের কিছু নেই, এখানে আমাদের দুটো প্রপার্টি আছে, দুটো প্রপার্টি চেক করা। সো প্রুফ। সো ফার্স্ট প্রপার্টি কি, যে আমি যদি এগুলোর ইউনিয়ন নেই তাহলে ইউনিয়নটা পুরো স্পেসকে কাভার করবে। সেটা তো অবভিয়াসলি, কারণ আমি সেন্টারগুলোকেই ভ্যারি করছি স্পেসের ওপরে। তো আর প্রত্যেকটা বলে অ্যাটলিস্ট তার সেন্টারটা তো আছেই। তো সেই কারণে অফকোর্স ইট ইজ অফকোর্স x belongs to x are greater than 0, bx are equal to x। এরপরে আমরা যে সেকেন্ড প্রপার্টিটি ছিল, সেকেন্ড প্রপার্টিটা আমরা প্রুভ করব। আমরা একবার সেকেন্ড প্রপার্টিতে দেখে নেই সেকেন্ড প্রপার্টিটা কি ছিল। সেকেন্ড প্রপার্টিটা কি ছিল দেখো, আমাদের তাহলে কি প্রুভ করতে হবে, দুটো বল আমরা কনসিডার করব। b1টাকে একটা নাম দেবো x1r1, b2টাকে একটা নাম দেবো bx2r2 ফর এক্সাম্পল, এবং আমরা এটাও অ্যাজিউম করে নেব যে কোনো একটা এলিমেন্ট আছে দুটো বলের ইন্টারসেকশনে, তার মানে দুটো ডিসজয়েন্ট বল নয়। সো এরকম একটা এক্স আমরা যখন পিক করব তখন আমাদের দেখাতে হবে আরেকটা বল আমরা চুজ করতে পারি সো দ্যাট এটা এই দুটোর ইন্টারসেকশনে আছে। সো এটার প্রুফের জন্য আমরা যে আগেই যে লেমাটা আমরা প্রুফ করেছি সেই লেমাটা আমরা ইউজ করব, এবং লেমাটাকে কিভাবে ইউজ করব। সো ধরে নাও এটা তোমাদের একটা ওপেন বল, সরি আমার কালারটা চেঞ্জ করা উচিত। ধরো এটা একটা ওপেন বল, আর একটা ওপেন বল ধরো, দুটো ইন্টারসেক্ট করছে কোথাও একটা, এইখানে একটা পয়েন্ট চুজ করলাম। এখন এই পয়েন্টটা তাহলে এই ওপেন বলেরও পার্ট, আবার এই পয়েন্টটা হচ্ছে এই ওপেন বলেরও পার্ট। তাহলে এই ওপেন বলের জন্য আমরা আগের লেমা ইউজ করব, এবং সেখান থেকে আমরা কি পাবো, যে এখানে একটা ওপেন বল আমরা পাবো, ছোট্ট ওপেন বল যেটা সেন্টার্ড অ্যারাউন্ড দিস নিউ চোজেন পয়েন্ট, সো দ্যাট এই ওপেন বলটা পুরোপুরি এই ওপেন বলের ভেতরে কন্টেন্ট। ওকে, সিমিলারলি আমরা যদি আগের লেমাটা ইউজ করি, যখন আমরা এই পয়েন্টটাকে এই ওপেন বলের ভেতরে কনসিডার করব, তখন আমরা কি পাবো, যে একটা রেডিয়াস, নতুন রেডিয়াস আমরা চুজ করতে পারবো, সো দ্যাট সেই ওপেন বলটা কিরকম হবে, এরকম একটা ওপেন বল পাবো যেটা কিনা এই এক্সটাকে কন্টেন্ট করবে এবং এই বলটার ভেতরে কন্টেন্ট। এটা হচ্ছে আমার আগের লেমা থেকে এইরকম দুটো বলের আমরা এক্সিস্টেন্স দেখাতে পারবো। একটা হচ্ছে এরকম ছোট একটা ওপেন বল সেন্টার্ড অ্যারাউন্ড এক্স, আর একটা হচ্ছে একটা বড় ওপেন বল, একটু বড়, যেটা সেন্টার্ড অ্যারাউন্ড এক্স। আমাদেরকে কোনটা চুজ করতে হবে, আমাদের ক্ষেত্রে যদি আমরা ছোট বলটা চুজ করি তাহলে ছোট বলটা আমাদের একটা এক্সিস্টেন্স এরকম দেবে যেটা কিনা দুটো বলের ইন্টারসেকশনে কন্টেন্ট, রাইট। বড়টা নিলে তো ইন্টারসেকশনের ভেতরে থাকতে পারছে না, তো সেই কারণে তাহলে এইটা যদি আমরা ডিনোট করি, এই ভেতরের বলটাকে আমরা যদি ডিনোট করি কিভাবে ডিনোট করব, নাম দিতে হবে কিছু, আর বি এক্স আর টু, সরি আমার একটু কালারটা চেঞ্জ করা উচিত। আমরা ভেতরের বলটার জন্য আমরা ডিনোট করছি, সেন্টারটা যদি আমরা এক্স ধরে নেই তাহলে বি অফ এক্স আর টু, এটা আগের লেমা থেকে আমরা পাচ্ছি। আর একটা রেড বলও পাচ্ছি, এটা বি অফ
এক্স আর থ্রি। তাহলে আমরা কোন বলটা চুজ করব সো দ্যাট এটা ইন্টারসেকশনে বিলং করে? এটাতেও, এটার জন্য আমরা পেলাম যে এইটাতে বিলং করছে, পরের বলটার জন্য আমরা পেলাম এইটাতে বিলং করছে। দুটোর যদি মিনিমাম রেডিয়াসটা কনসিডার করি তাহলে সেটা দুটোর ইন্টারসেকশনে বিলং করবে। সো আমরা বেসিক্যালি চুজ করব আর ইকুয়াল টু মিনিমাম অফ আর টু আর থ্রি। দেখো ডায়াগ্রাম দেখো, এখানে যেহেতু আর টুটা ছোট, সো মিনিমাম অফ আর টু আর থ্রি যখন কনসিডার করবে তখন এই বলটা তুমি পাবে। এবং এই বলটা দেখো সেন্টার্ড অ্যারাউন্ড এক্স, এবং এটা কিন্তু এই বি ওয়ান আর বি টু দুটোর ইন্টারসেকশনে বিলং করছে, রাইট? ইন্টারসেকশন পার্ট তো এইটা, সো এটা ইন্টারসেকশন পার্টে বিলং করছে। ওকে, সো এই জিনিসটাকে লেখা বেসিক্যালি মেট্রিক স্পেসের বেশিরভাগ জিনিসই হচ্ছে, নিশ্চয়ই এরকম জিনিসও আছে যেগুলো কাউন্টার ইনটিউটিভ, বাট মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে তুমি যদি আর টুতে এরকম কিছু মডেল ড্র করো, বাকিটা কিছু জিওমেট্রিক প্রপার্টি থেকে ফলো করে। সো এবার এটাকে কি করে লিখব? তাহলে আমাদের দুটো ওপেন বল চুজ করতে হবে সেকেন্ড প্রপার্টি দেখানোর জন্য। সো for the second property, moreover, let bx1 r1 and bx2 r2 be two open balls in x। ধরে নেই এইটা হচ্ছে bx1 r1 আর এইটা হচ্ছে bx2 r2। then by lemma, just the previous lemma 1.10, আমরা কি পাবো? pick r2 greater than 0 and r3 greater than 0 such that bx r2 এটা contained in bx1 r1 and bx r3 এটা contained in bx2 r2, right? So now choose r equal to minimum of r2 r3. Okay, let's separate this writing with the diagram. Okay, so now choose r equal to, and then bxr contained in bx1 r1 intersection bx2 r2, right? If you go to the previous page, this is obvious, right? If you choose the minimum of these two radius, then for the minimum, I mean basically you will get, let me write it in another color. So this b of xr, if r is the minimum, then bxr is contained in bxr2 which is contained in bx1 r1, and similarly here also you will get b of, sorry, I'm not getting enough space. So this is b of xr, it will be contained in this. So b of xr will be contained in b of xr3, of course, because r is smaller, so that actually contained in bx2 r2. Similarly bxr is contained in bx1 r1, so bxr contained in intersection of these two.
B of x1 R1 and B of x2 R2. So that's exactly the second property that we wanted to verify. So that is the second property, because x already contained in this BXR and this indeed contained in this. Okay, so hence let's complete the sentence. So hence the collection of open balls BXR x belongs to x r greater than 0 is an open base for a topology on X. Okay, so now we will put a name for this topology, because যেহেতু এই টোপোলজিটা মেট্রিক থেকে ইনডিউসড হচ্ছে, তো আমরা এটাকে বলবো মেট্রিক টোপোলজি, একটা নাম দিতে চাইছি সেই কারণে। সো definition, let XD be a metric space. The topology on X generated by the open base BXR x belongs to x r greater than 0 is the metric topology on X. This is called the metric topology. Okay, so আমরা যখনই টোপোলজি ডিফাইন করে দিলাম এক্সপ্লিসিটলি, অলরেডি যেটা ইনডিরেক্টলি অলরেডি আমাদের কাছে ছিল, মানে আমরা মানে আমরা এই জিনিসগুলো অলরেডি স্টাডি করতে পারতাম যে কখন দুটো পয়েন্ট ক্লোজ এনাফ, যখন কিনা তাদের ভেতরে ডিস্টেন্সটা ক্লোজ এনাফ, তখন আমরা বলতে পারতাম যে পয়েন্ট দুটো ক্লোজ এনাফ। সেটা টোপোলজিক্যাল নোশন ছিল, সেটাকে আমরা রিগোরাসলি এখানে ডিফাইন করলাম। তো এরপরে আমরা অ্যানালোগাসলি, যেমন রিয়েল লাইনে আমরা মানে রিয়েল লাইনের একটা প্রপার্টি হচ্ছে যে কোনো কসি সিকোয়েন্স কনভার্জ করে, কিন্তু মেট্রিক স্পেসে কি ইন জেনারেল সেই প্রপার্টিটা ট্রু? সেটা নয়। ইভেন যদি এক্সাম্পল চাও, রিয়েল অ্যানালিসিস থেকেই তোমরা একটা এক্সাম্পল পেয়ে যাবে। যদি মেট্রিক স্পেস মানে সেমি ওপেন বা সেমি ক্লোজড ইন্টারভ্যাল তোমরা যদি কনসিডার করো, ফর এক্সাম্পল দিস টাইপ অফ ইন্টারভ্যাল, that B is closed and A open, this is semi open or semi closed interval. So এই obviously এই ধরনের ইন্টারভ্যালগুলো তো কমপ্লিট নয়, কিন্তু এখানে তুমি মেট্রিক স্ট্রাকচার ইনডিউস করতে পারবে, মানে যে কোনো দুটো পয়েন্ট নিলে তার ভেতরে ন্যাচারাল ডিস্টেন্স ডিফাইন করলে এটা একটা মেট্রিক স্পেস হবে। কিন্তু তুমি যদি ফর এক্সাম্পল a-1/n এর সিকোয়েন্সগুলো কনসিডার করো, সেখানে a-1/nটা যখন n টেন্ডস টু ইনফিনিটি এটা কনভার্জ করবে এ পয়েন্টে, কিন্তু এ পয়েন্টটা স্পেসের ভেতরে নেই, এটা তো এই স্পেসের ভেতরে নেই, তো সেখানে এটা কমপ্লিট হলো না। তো আমরা সেই কারণে অবভিয়াসলি এটা তো একটা রিয়েল অ্যানালিসিসের এক্সাম্পল হলো, রিয়েল অ্যানালিসিসের নয় এরকম কোনো আর জেনারেল মেট্রিক স্পেসের এক্সাম্পল, সেগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। তো প্রথমে আমরা সেই কারণে অ্যানালোগাস কিছু ডেফিনেশন আমরা এখানেও ইন্ট্রোডিউস করতে চাই, যে একটা মেট্রিক স্পেসে কসি সিকোয়েন্স কথাটার মানে কি, বা একটা মেট্রিক স্পেসে কনভার্জেন্সের নোশন কি, একটা সিকোয়েন্স একটা পয়েন্টে কনভার্জ করছে সেটার মানে, তখন আমরা মানে সেটাকে ডিফাইন করব কিভাবে। বেসিক্যালি সেম ডিস্টেন্স, বাট যেখানে আমরা মডিউলাস ইউজ করতাম
যে বলতাম যে xn একটা সিকোয়েন্স x এ কনভার্জ করবে যদি কিনা ডিস্টেন্স বিটুইন মানে মড অফ xn মাইনাস x সেটাকে আমরা সাফিসিয়েন্টলি স্মল করতে পারি। এখানে সেই মড অফ xn মাইনাস এক্সটাকে রিপ্লেস করব ডিস্টেন্স বিটুইন xn অ্যান্ড x। ওকে, সো জাস্ট রিয়েল লাইনে যেভাবে আমরা কসি সিকোয়েন্স বা কনভার্জেন্স ডিফাইন করেছি সেটাকে মাথায় রাখো, সেটাকে মাথায় রেখেই আমরা এই ডিফিনেশনগুলো ইন্ট্রোডিউস করব। সো নেক্সট, okay, so this is okay, let's keep this and let's continue. So the next definition is definition 1.13. Definition. So let XD be a metric space and let xn be a sequence of points প্রথম ডেফিনেশন আমরা কখন এটাকে কসি বলবো, we say that xn is a Cauchy sequence if for each epsilon greater than 0 there exists a positive integer n naught such that d xn xm less than epsilon. Okay, so মানে কি ইনটিউটিভলি বুঝতেই পারছো যেহেতু রিয়েল লাইনের অ্যানালগাসলি এগুলো ডেটাকে ডিফাইন করছি such that for all mn greater than equal to n naught মানে হচ্ছে যে কিছু কিছু পয়েন্ট স্ক্যাটার্ড হতে পারে, খুব দূরে দূরে স্ক্যাটার্ড হতে পারে, কিন্তু একটা মানে x1টা ধরো এখানে থাকতে পারে, x2টা এখানে থাকতে পারে, x3টা এখানে থাকতে পারে, বাট তুমি হয়তো x100 পেরিয়ে গেলে বা x150 পেরিয়ে গেলে একটা সার্টেন স্টেজ থাকবে n নট, সেটা সাফিসিয়েন্টলি লার্জ হতে পারে ডিপেন্ডিং অন এপসিলন, যে তারপরে পয়েন্টগুলো আস্তে আস্তে খুব ক্লোজ এনাফ হতে থাকবে, মানে একটা ক্লাস্টার তৈরি হবে, খুব ক্লোজ এনাফ একটা ক্লাস্টার তৈরি হবে। সো এইভাবে যদি পয়েন্টগুলো রিপ্রেজেন্টেড হতে থাকে তখন সেটাকে বলবো যে সিকোয়েন্সটা হচ্ছে কসি সিকোয়েন্স। বাট অবভিয়াসলি যে এক্সাম্পল আমরা দেখলাম যে এই ক্লাস্টার হতে তো পারে, কিন্তু এর যে লিমিটিং পয়েন্ট মানে যেখানে ক্লাস্টার হয়ে উঠে আলটিমেটলি যেখানে যাচ্ছে সেই পয়েন্টটা কিন্তু এই স্পেসের পার্ট নাও হতে পারে, সেই পয়েন্টটা হয়তো এক্সে নেই, তখন সেটাকে আমরা বলবো যে হ্যাঁ কসি হচ্ছে কিন্তু কনভার্জেন্ট হচ্ছে না, মানে কনভার্জ যেখানে করছে বা কোনো কনভার্জিং পয়েন্ট নেই, ক্লাস্টার হচ্ছে একটা জায়গায় এসে কিন্তু কনভার্জ করছে না। তো সেখান থেকে আমরা পরের কনভার্জেন্সের নোশনটা ডিফাইন করব। সো দিস ইজ we say that xn n is convergent if, let me go to the next page, if there exists a আগের পেজটা একটু দেখাবেন, লাস্ট টুকু দেখবো। হ্যাঁ দেখা হয়ে গেল একবার বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, সো সেকেন্ডে আমরা কনভার্জেন্স ডিফাইন করছি। সো উই সে দ্যাট xn is convergent if there exists a point
x in x such that for each epsilon, আচ্ছা কারণ মাইক বোধহয় অন করা আছে, মাইকটা একটু অফ করে দাও। So there exists a point x in x such that for each epsilon greater than 0 there exists a positive n0 such that d xn x less than epsilon for all. So we usually symbolize this by writing, this is the convergence symbol, xn converges to x, and we express it verbally by saying that xn converges to x. সো আগে আমরা কসি সিকোয়েন্সে যেখানে আমরা দুটো পয়েন্টের মানে সিকোয়েন্সের দুটো পয়েন্টের ক্লোজনেস নিয়ে বলছিলাম, যে কিছু পয়েন্ট প্রথমের দিকে x1 x2 x3 আপ টু এ সার্টেন স্টেজ এগুলো অনেক দূরে দূরে থাকতে পারে, হয়তো এদের ক্লোজনেস নিয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু একটা সার্টেন স্টেজ পরে এই পয়েন্টগুলো আস্তে আস্তে নিজেদের খুব ক্লোজ এনাফ হতে থাকবে। সো আর এখানে কনভার্জেন্সে আমরা এক্সট্রা কি বলছি যে ওকে ক্লোজ এনাফ তো হতে থাকবেই, সেটা তো ঠিক আছে, কষি জিনিসটা আমরা অ্যাজিউম করেই নিলাম, কিন্তু একটা পয়েন্ট থাকবে এই ক্লাস্টারের ভেতরে, একটা পয়েন্ট থাকবে এসেনশিয়ালি যে পয়েন্টের নেবারহুডেই এই পয়েন্টগুলো ক্লাস্টার্ড হতে থাকবে এবং আলটিমেটলি এটা আস্তে আস্তে এই পয়েন্টের দিকেই মুভ করতে থাকবে। সো সেই সেন্সে সো এটাকে যদি ম্যাথমেটিক্যালি লেখো যে হ্যাঁ x1 2 যখনই আমরা একটা এপসিলন বাউন্ড দিয়ে দেবো, ধরো এইটা হচ্ছে এক্স পয়েন্ট আর এইটা হচ্ছে আমাদের এপসিলন রেডিয়াস বলে দিলাম, সেই এপসিলন রেডিয়াস বলে দিলে তুমি একটা এন নট পাবে, যে এন নটের পর থেকে সমস্ত এক্সএনগুলোই এর ভেতরে ঢুকে যাবে। সো দিস হ্যাপেন্স ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এন নট। ওকে, সো এই সেন্সে এটাকে কনভার্জেন্ট। সো এই নোশনগুলো অলরেডি নোন আমাদের। ওকে, আমাদের মনে হয় আরেকটা ডেফিনেশন আমরা ইন্ট্রোডিউস করতে পারি এবং তারপরে আমরা একই যে এক্সাম্পলগুলো আমরা অলরেডি দেখেছি, যে ডিসক্রিট মেট্রিক স্পেস, রিয়েল লাইন, কমপ্লেক্স প্লেন এবং কন্টিনিউয়াস ফাংশন স্পেস, এই এক্সাম্পলগুলোকে আবার রিভিজিট করা, যে এই যে প্রপার্টিগুলো আমরা ডিফাইন করলাম বা যে ডেফিনেশনগুলো আমরা ইন্ট্রোডিউস করলাম সেই ডেফিনেশনের রেসপেক্টে এই এক্সাম্পলগুলো কীরকম বিহেভ করে। ওকে, সো আমরা অ্যাটলিস্ট ডেফিনেশনটা ইন্ট্রোডিউস করি, আমার তো বেশি সময় নেই। সো দিস ইজ ডেফিনেশন 1.14। সো এখানে আমরা সেই সমস্ত মেট্রিক স্পেসকে একটা নাম দেবো যে যেটা হলো কমপ্লিট। কমপ্লিট কোনগুলোকে বলবো, যে যেখানে যে কোনো কসি সিকোয়েন্সই কনভার্জ করে, মানে যেখানেই কিছু একটা ক্লাস্টার দেখতে পাচ্ছ সেখানে একটা কনভার্জিং পয়েন্ট আছে। সো দিস কাইন্ড অফ স্পেসেস উইল বি কল্ড কমপ্লিট, উইল ডিফাইন দিস। সো এ কমপ্লিট metric space is a metric space in which every Cauchy sequence converges.
Okay, so example, this is already part of your real analysis course, that real numbers, real line is complete because আমরা সেখানে আমরা এই প্রুফটা জানি যে যে কোনো কসি সিকোয়েন্স কনভার্জ করে। সো এক্সাম্পল, রিয়েল অ্যানালিসিসে আমরা সবাই এই প্রুফটা জানি তো যে যে কোনো কসি সিকোয়েন্স কনভার্জ করে রিয়েল লাইনের ওপরে। কেউ কেউ চাও যে এটাকে রিকল করি? কেউ আছো যে প্রুফটা একবার বললে ভালো হয়? সবাই খুব সাইলেন্ট। The real line R with the standard metric is a complete রিয়েল লাইনে যদি একটা কসি সিকোয়েন্স দেওয়া থাকে তার থেকে কনভার্জিং পয়েন্টটা কিভাবে বের করবে? যে কোনো কসি সিকোয়েন্স কনভার্জ করে এটা কিভাবে প্রুভ করবে? বোলজানো ওয়েস্টার্স থিওরাম মনে আছে রিয়েল অ্যানালিসিসে? তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? Not the morning. ওকে, তোমরা রিয়েল অ্যানালিসিসে কোথাও যেখানে সিকোয়েন্স স্টাডি করা হয় সেখানে এই রেজাল্টটা একবার রিকল করো, একবার সেই জায়গাটায় গিয়ে দেখো। আমি ইনটিউটিভলি বলে দিচ্ছি প্রুফটা। সো তোমার ধরো এখানে অনেকগুলো এক্সএন আছে রিয়েল লাইনে, কোথাও এটা এখানে এটা x1, এটা x2, এটা x3। তুমি কি করবে, তুমি রিয়েল নাম্বারগুলোকে তুমি এইভাবে একটা পার্টিশন করো, যে তুমি তো জানো যে রিয়েল নাম্বারগুলোকে তুমি এইভাবে ইউনিয়ন করে লিখতে পারবে। প্রথম কথা, কসি ধরে নিয়েছো তো, সো কসি ধরে নেওয়ার জন্য তুমি ডি অফ xn xm লেস দ্যান 1 হয়ে যাবে একটা স্টেজ পরে। সো তুমি তাহলে এখানে কি করবে, তুমি এখানে 1 না নিয়ে আরেকটু বড় ইন্টারভ্যাল নাও, যে 2 লেন্থের ইন্টারভ্যাল কনসিডার করো। মানে তুমি ধরো এটা 0, তারপরে এটা হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 4, এইভাবে এদিকেও কন্টিনিউ করো, আর এটা হচ্ছে -2 ডট ডট ডট। তাহলে যেহেতু এই কন্ডিশনটা তোমার আছে ফর অল সাম n গ্রেটার দেন ইকুয়াল টু k, তাহলে কোনো একটা স্টেজ পরে তুমি পেয়ে যাবে কি সমস্ত এলিমেন্টগুলো, এই xn এলিমেন্টগুলো কোনো একটা এরকম যেন 2 লেন্থের ইন্টারভ্যালের ভেতরে ঢুকে যাবে। এখন এটাই হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ, যেখানে তুমি আনবাউন্ডেড জিনিসকে একটা বাউন্ডেড জিনিসে রেস্ট্রিক্ট করতে পারলে। মানে আগে কি বলছিলে যে সিকোয়েন্সের এলিমেন্টগুলো রিয়েল লাইনে আছে, এখন তুমি বলতে পারছো যে সিকোয়েন্সের এলিমেন্টগুলো একটা 2 লেন্থের ইন্টারভ্যালের ভেতরে সব ঢুকে গেল। এরপরে এই ইন্টারভ্যালটাকে দুভাগে ভাগ করব। তাহলে কোনো একটা সাইডে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে এই সিকোয়েন্সের, যেখানে থাকবে সেটাকে আবার 2 লেন্থে ডিভাইড করো। কোনো একটা পার্টে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে, এই প্রসেস কন্টিনিউ করতে থাকো। এটা অলমোস্ট, ইফ আই এম নট রং, দিস কনস্ট্রাকশন হ্যাজ এ নেম ইন রিয়েল অ্যানালিসিস। আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই কনস্ট্রাকশন থেকে তুমি অ্যাকচুয়ালি প্রিসাইজলি, মানে এই প্রসেস যদি কন্টিনিউ করতে থাকো, যেহেতু তুমি প্রথমে এইটা যে লেন্থ ছিল সেটা ছিল 2, পরে এটাকে হাফ করলে সেটা লেন্থ হলো 1, পরে এটাকে আবার দুভাগে ভাগ করলে লেন্থ হলো হাফ। সো লেন্থগুলো ডিক্রিজ করছে এইভাবে সেটের 1/2 টু দি পাওয়ার n। এখন n টেন্ডস টু ইনফিনিটি করলে এই ক্লোজ সেটগুলো তাহলে একটা পয়েন্টে কনভার্জ করবে। সো যে পয়েন্টে কনভার্জ করবে সেই পয়েন্টটাই হবে সিকোয়েন্সের কনভার্জিং পয়েন্ট। ওকে, সো আমি জাস্ট ইনটিউটিভলি এটাকে করলাম, কারণ রিয়েল অ্যানালিসিসের সমস্ত রেজাল্ট তো প্রুভ করা সম্ভব নয়। বাট স্টিল যদি কারোর ডাউট থাকে কোনো প্রিসাইজ জায়গায়, পরের দিনের ক্লাসে একবার দেখে আমায় জিজ্ঞেস করো, আমরা সেইভাবে এটাকে এক্সপ্লেন করব। তো আজকে আমরা এখানে থামবো, এখান থেকে আমরা পরের দিন কন্টিনিউ করব। আর হ্যাঁ,
তোমাদের পরীক্ষায় কয়েকজন ভালোই পরীক্ষা দিয়েছো, কয়েকজনের ইমপ্রুভমেন্ট দরকার। সেটা অবভিয়াসলি তোমাদের মার্কস দেখে বা তোমাদের পারফরমেন্স দেখে তোমরাই বুঝতে পারবে। আহ, আর আমি আজকেও একটা এক্সারসাইজ শিট তোমাদের দিয়ে দেবো, যেটা তোমরা মক টেস্ট হিসেবে দিতে পারবে। তো এরকম 2 বা 3টে মক টেস্টের এক্সারসাইজগুলো একসঙ্গে জমা হলে তখন আমরা একটা প্রবলেম সেশন একদিন করব। হয়তো 3টে মক টেস্টের প্রবলেমগুলো নিয়ে একদিন আমরা একটা জেনারেল প্রবলেম সেশন করব। সো সেই প্রবলেম সেশনে সব এক্সারসাইজগুলো আমরা ডিসকাস করব। ওকে, তো আজকে আমরা এখানেই স্টপ করব। কারোর যদি কোনো ডাউট থাকে সে বলতে পারো, আর নইলে আমরা পরের দিন মিট করব অ্যাজ ইউজুয়াল। ওকে, বাই।